সলভ করে দেন এইসব হোমওয়ার্ক দিছিলেন। হোমওয়ার্ক তো তোমরা জমা দিবা, তোমরা তো জমা দাও নাই। আসলে স্যার ফোন নাই আমি তো, সলভ করে দিব কেন? ছবিগুলো পাঠাতে পারি না। হোমওয়ার্ক তো হোমওয়ার্ক তো ওই যেগুলো আমি করাইছি সেগুলার মতোই, এর জন্য আমি হোমওয়ার্ক দিছি। ঠিক আছে, কিছু জিনিস তো নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। সবই যদি আচ্ছা হোমওয়ার্ক কি? স্যার। আমি সলভ করে দেই তাহলে তো হবে না। আচ্ছা স্যার, পরে দেখাবো নি। দেখাইও তুমি, কিন্তু হোমওয়ার্ক যারা করছো তারা গ্রুপে ছবি তুলে পাঠাবা, ঠিক আছে? আর যারা ছবি তুলে পাঠাইতে পারবা না, যারা ছবি তুলে পাঠাইছে তাদের সাথে মিলায় নিবা যে তোমারটা মিললো কিনা, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা, আমরা গত ক্লাসে অর্গানিক অ্যাসিড বা আমরা কার্বক্সিলিক অ্যাসিড শুরু করছিলাম, ঠিক আছে? তো আমরা তো সবাই জানি যে অ্যাসিড হচ্ছে নামের শেষে কি থাকবে, ওইক কথাটা থাকবে, ঠিক আছে? নামের শেষে ওইক কথা থাকবে। আচ্ছা, আমি এগুলা নিয়ম লিখে দিছিলাম না? হ্যাঁ। তো নামের শেষে ওইক ওইক কথা থাকবে। আর তার স্ট্রাকচার কেমন হবে? তার স্ট্রাকচার হবে RC OOH, ঠিক আছে? তাহলে এই COOH এটা হচ্ছে আমাদের কি, কার্যকরী মূলক, ঠিক আছে? আচ্ছা, জি। তার মানে আমাদের COOH মূলক যুক্ত যতগুলো যৌগই হোক না কেন সবগুলো আমার কি হবে, অর্গানিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? এখন নামকরণের জন্য আমাদের অ্যালকেনের সাথে COOH থাকতে পারে, অ্যালকিনের সাথে COOH থাকতে পারে, অ্যালকাইনের সাথে COOH থাকতে পারে, ঠিক আছে? তো আমরা এগুলাই গত ক্লাসে মোটামুটি দেখতেছিলাম, কিছু প্র্যাকটিস করছিলাম আমরা। আর আমরা কিছু নাম নাম শিখছিলাম, তাই না? আর এইখানে একটা তোমাদের কথা বলে দিছিলাম, এই যে CHO নিয়া, যদি মূল শিকলে CHO থাকে তাহলে সেটা আমরা অক্সো বলতাম। যেমন এখানে উদাহরণ সবই দেওয়া আছে। আমি তো অবশ্যই তোমাদের ক্লাস রেকর্ড গুলা এই যে গতকালকে আবার পুরা ফুল ড্রাইভটাই তোমাদের দিয়ে দিছি। যারা একদমই ক্লাসে নতুন তারা কিন্তু ওই ক্লাস 1 থেকে শুরু করে এই যে ক্লাস 11 আমাদের টোটাল আমরা 11টা পার্ট করে দিছি, ঠিক আছে? টোটাল আমাদের 11টা ক্লাস হয় নাই, ক্লাস হয়েছে টোটাল মনে হয় 5টা বা 4টা, ঠিক আছে? এরকম ক্লাস হয়েছে আমাদের, প্রত্যেকটা ক্লাসে আমাদের ওই 2বার করে নেওয়া হয়েছে। ওকে, এর জন্য ওইখানে ডাবল দেখতেছো, 11টা দেখতেছো আর কি। তো এইখানে আমাদের এই যে নিয়মটা, CHO কোথায় অবস্থান করলে অক্সো হয় আর কোথায় অবস্থান করলে ফরমাইল হয়, এটা কিন্তু তোমাদের একটু জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, যেমন এখানে উদাহরণ আমরা দিয়ে রাখছি, যেমন এই যে CHO আর COOH, এখানে দুইটা কার্যকরী মূলক, তো এর জন্য এই দুইটাকে প্রাধান্য দিয়ে আমরা মূল শিকল বানাইছি আর বাকিটুকুকে আমরা শাখা শিকল ধরছিলাম। কিন্তু এইখানে COOH, কিন্তু এখানে কি কোনো CHO নাই আর কোনো কার্যকরী মূলক কার্বন নাই, কার্যকরী মূলকে কোনো কার্বন নাই। যেহেতু কার্যকরী মূলকে কোনো কার্বন নাই তাই আমরা এই যে OH টাকে এইভাবে ধরতে পারি নাই, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে কখন তুমি এরকম করতে পারো যে প্রধান শিকল বড় হওয়া সত্ত্বেও আমরা কেন এরা এই ছোট শিকলটা ধরলাম, এই যে আমি একটু তোমাদের হাইলাইটারতে দেখাই যে এই যে এইটা কেন ধরলাম, এটা কেন ধরলাম, এটা কেন ধরলাম, এটা কেন ধরলাম, কারণ হচ্ছে আমাদের সব সময় যখন আমরা প্রধান শিকল বা সর্বোচ্চ শিকল গণনা করব তখন সব সময় মাথায় রাখবা যে আমাদের সর্বোচ্চ শিকলটাতে বা মূল শিকলটাতে যেন কার্যকরী মূলক গুলা থাকে, ঠিক আছে? তো কার্যকরী মূলক গুলা যদি থাকে তাহলে তো তুমি এটা নিলে এই কার্যকরী মূলক বাদ যায়, বুঝতে পারছি? এর জন্য আমরা এটাকে মূল শিকলে নিয়ে আসছি। কিন্তু এই নিচেরটা দেখো, নিচেরটার মধ্যে দেখো তো এই কার্যকরী মূলকে কি কোনো কার্বন আছে? যেহেতু কোনো কার্বন নাই তাই আমরা প্রধান শিকল হিসেবে এই লম্বাটাকেই বিবেচনা করছি, বুঝতে পারছি? আচ্ছা, আর এইখানে দেখো অনেকগুলা হোমওয়ার্ক ছিল, এগুলো তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর কিছু আমরা সাধারণ সাধারণ নিয়ম আমরা আহ দেখছিলাম যে কোনটাকে আমরা ফর্মিক অ্যাসিড বলবো। হ্যাঁ, ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড কেন? কারণ এই ফর্মিক অ্যাসিড হচ্ছে তোমার এই যে পিঁপড়াতে থাকে, এটা হচ্ছে তোমার ল্যাটিন নাম। হ্যাঁ, এটা তোমরা একটু মুখস্থ রাখবা। তারপরে যে ভিনেগারে কি অ্যাসিড থাকে, এই যে অ্যাসিটিক অ্যাসিড, এটা প্রচুর পাবা, প্রচুর জায়গায় পাবা। যে ভিনেগারের কাঁচামাল বা ভিনেগারের মূল উপাদান নিচের কোনটি? হ্যাঁ, অ্যাডমিশনেই আসছে, হ্যাঁ, মেডিকেলেও আসছে। প্রায় দেখবা যে এই ধরনের কোশ্চেন তোমরাও কমন পাইতেছো তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করতে যায়, ঠিক আছে? তারপরে যে প্রোপানোইক প্রোপিওনিক অ্যাসিড, এটা হচ্ছে তোমাদের কোথায় থাকবে? এটা হচ্ছে তোমাদের চর্বিতে থাকবে। তারপরে যে দেখো
এখানে দেখো এই যে এই জিনিসটা দেখো, এই যে এখানে কিন্তু কার্বন সংখ্যা ব্র্যাকেট দিয়ে 14 লিখছি। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে টোটাল কয় কার্বন বিশিষ্ট অ্যাসিড বলো তো, কয় কার্বন বিশিষ্ট অ্যাসিড? এই যে এই পামিটিক অ্যাসিডটা টোটাল কয় কার্বন বিশিষ্ট অ্যাসিড? 16 কার্বন। হ্যাঁ, এই তো 16 কার্বন। তো এত বড় করে না লিখে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে ওই মিথিলিন মূলকটাকে ব্র্যাকেট দিয়ে বুঝাইছি 14টা, আর টোটাল 16টা। তাহলে এটা হচ্ছে পামিটিক অ্যাসিড, মনে রাখবা পামিটিক অ্যাসিডে 15টা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে COOH। ঠিক আছে। আচ্ছা, যেমন স্টিয়ারিক অ্যাসিড, এটা হচ্ছে তোমার 17টা তোমার কার্বন আর একটা হচ্ছে তোমার COOH। ঠিক আছে, তাহলে টোটাল হচ্ছে 18টা আর কি। স্টিয়ারিক অ্যাসিডে 17টা মনে করবা, তাহলে 17টা হচ্ছে COOH বাদ দিয়া, আর COOH সহ যদি হয় তাহলে টোটাল হচ্ছে 18টা। ঠিক আছে। যেমন এই যে অলিক অ্যাসিড, অলিক অ্যাসিডের স্ট্রাকচারটা তোমাদের মুখস্থ রাখতে হবে যে অলিক অ্যাসিড কোনটা। এই যে দেখো অলিক অ্যাসিডের ভেতরে একটা মজার বিষয় হচ্ছে যে এগুলা তোমরা কোথায় পড়বা, এগুলা তোমরা যখন একটু হাই লেভেলে পড়াশোনা করবা তখন তোমাদের লিপিড পড়তে হবে, লিপিড। ঠিক আছে, তোমরা ওই যে প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, ওই লিপিড পড়তে গেলে ফ্যাটি অ্যাসিড পড়তে হয়। হ্যাঁ, তো ফ্যাটি অ্যাসিডের সময় তখন এই যে অ্যাসিড গুলো পড়তে হয় যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, স্যাচুরেটেড সম্পৃক্ত, আনস্যাচুরেটেড অসম্পৃক্ত। তো এই যে অসম্পৃক্ত কাদেরকে বলা হয় আমরা অলরেডি প্রথম দিকেই ক্লাসগুলোতে এগুলো তোমাদের বলে আসছি, যাদের ভিতরে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাদেরকে বলা হয় অসম্পৃক্ত। তো এই দেখো এই অ্যাসিডটার মধ্যে কি আছে, দেখো তো অ্যাসিডটার মধ্যে কি আছে, এই যে দ্বিবন্ধন আছে, এই যে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তাই এটা কি অ্যাসিড? অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে। তো এই অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডটার নাম কি? অলিইক অ্যাসিড। সেটা কোথায় থাকে? সেটা জলপাই তেলে থাকে। তোমাদের হয়তো স্ট্রাকচার এখন দরকার নাই, কিন্তু আমি তারপর লিখে দিচ্ছি স্ট্রাকচারটা, এই যে ফুল স্ট্রাকচারটা হচ্ছে এইটা। ঠিক আছে, কেউ আবার হিজিবিজি করো না, নিচের দিকে এসে অনেক ছোট ছোট করে লিখছি তো। তোমাদের এই পিডিএফটা দেওয়া হয়েছে না? এই যে এই অ্যাসিডের, জি তোমরা তো স্যার। দেখছো তো না? দেখো অ্যাসিডটার পিডিএফ দিয়ে দিছি আমি, না থাকলে আমি আজকে দিয়ে দিব অ্যাসিডের পিডিএফ সহকারে। বাকি পিডিএফ গুলো না, বাকি পিডিএফ তো আমাদের অ্যাড করাই আছে, আমি তোমাদের ড্রাইভ লিংক দিয়ে দিব যদি অ্যাসিডের পিডিএফ না দিয়ে থাকি। আচ্ছা, তো পামিটিক অ্যাসিড পর্যন্ত হলো, পামিটিক অ্যাসিড পাম অয়েলে থাকে, আর এটা হচ্ছে তোমার অলিক অ্যাসিড, অলিক অ্যাসিড তোমার জলপাই তেলে থাকে। এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, দেখো ল্যাকটিক অ্যাসিড। তো ল্যাকটিক অ্যাসিড পড়তে গেলে একটা মজার বিষয় হচ্ছে এটার স্ট্রাকচার হচ্ছে ইন্টারেস্টিং স্ট্রাকচার। দেখো এই ল্যাকটিক অ্যাসিডের ভিতরে অ্যাসিড মূলক আছে, আবার দেখো ওই যে OH অ্যালকোহল মূলক আছে। ঠিক আছে, এই যে তোমার এই সেই হচ্ছে অ্যালকোহল মূলকটা। তো এটাকে যদি আমরা এই যে এইভাবে লিখতাম তাহলে এই যে হয়তো বা তোমরা এইভাবে খেয়াল করতা, CHOH, আর এদিক দিয়ে হচ্ছে COOH। তোমরা সচরাচর এটা এইভাবে দেখে অভ্যস্ত অনেকে, বা ভবিষ্যতে যখন তোমরা বই খাতাগুলোতে দেখবা ল্যাকটিক অ্যাসিড এইভাবে দেখবা। আসলে এটাকে বলা হয় স্ট্রাকচার ওয়াইজ লিখা। এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, খালি জাস্ট এই যে OH-টাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখছি আর কি, বুঝতে পারছি? তো এই হচ্ছে, এটাকে তোমরা এইভাবে মনে রাখবা। আচ্ছা, এখানে তো লিখেই দিছে যে নিচে আইউপ্যাক 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো লাস্টের একটা অ্যাসিডটার নাম দিছি যে অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, এটা তোমরা প্রায় প্রায় দেখবা যে পরীক্ষায় এটা প্রায় প্রায় দেখবা আসতেছে। হ্যাঁ, এই হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড এটাকে আমরা এই যে সংকেত দিয়ে এইভাবে লিখতে পারি H2C2O4। তো এটাকে যদি তোমরা আইউপ্যাক নামকরণ করতো তাহলে দেখো তো আইউপ্যাক নামকরণ কি দাঁড়াইতো। আমরা তো আইউপ্যাকটা লিখি নাই গত ক্লাসে, দেখি আইউপ্যাকটা লিখে দিই। দেখো তো এটা কি 1, এটা কি 2 নাম্বার পড়তেছে না? হ্যাঁ, তাহলে কি লিখতে পারি বলো তো? 1 2, কি লিখতে পারি বলো? 1 2 বলো, ডাই কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, 1 2 ডাই কার্বক্সিলিক অ্যাসিড, যেহেতু দুইটা কার্বক্সিল মূলক আছে তাহলে 1 2 ডাই কার্বক্সিলিক অ্যাসিড। ডাই, এটা তো হ্যাঁ হ্যাঁ হয়ে গেল। আচ্ছা, তো এই পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নাই। হ্যাঁ, আজকে আমরা অ্যাসিডের জাতক নিয়ে পড়াশোনা করব, অ্যাসিডের জাতক। তাহলে
লিখা ফেলাও। অ্যাসিডের জাতককে আমরা ইংলিশে বলি ডেরিভেটিভস, ঠিক আছে, ডেরিভেটিভস অফ কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে ডেরিভেটিভস কথাটার মানে হচ্ছে কি জাতক। কার জাতক? কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। ক্লিয়ার? ওকে, আমি একটু মুছে দিই। তাহলে ডেরিভেটিভস কথাটার মানে হচ্ছে কি জাতক। আচ্ছা, তো মনে রাখবা যে আমরা তো সবাই জানি যে কার্বক্সিলিক অ্যাসিডের গাঠনিক স্ট্রাকচার বা একদম কমন স্ট্রাকচার যেটা হচ্ছে এই যে এইরকম ভাবে দেখাচ্ছি এখন, RCOOH। এই যে বুঝছো বিষয়টা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি গাঠনিক স্ট্রাকচার। এখন এই গাঠনিক স্ট্রাকচারের ভেতরে তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো তো, এইখানে OH মূলকটা আলাদা করে লিখছি, ঠিক আছে, OH মূলকটা আলাদা করে লিখছি, আর একসাথে আমরা কি RCO মূলকটাকে লিখছি। ওকে, তো খেলাটা এই জায়গাতেই। মনে রাখবা যে যতগুলাই অ্যাসিডের জাতক আছে সবগুলা OH কে প্রতিস্থাপিত করে যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, আমরা প্রথমে অ্যাসিডের স্ট্রাকচারটা খেয়াল করলাম, RC, এই যে এইভাবে স্ট্রাকচারটা তোমরা ভাঙায় লিখবা। ওকে, তারপরে OH মূলকটাকে প্রতিস্থাপিত করব আমরা বিভিন্ন জিনিস দ্বারা, ঠিক আছে। এখন এই জিনিসগুলো কি কি? তো এই জিনিসগুলো হইতে পারে, এই OH মূলক প্রতিস্থাপিত হইতে পারে তোমার হ্যালোজেন দ্বারা হইতে পারে, ঠিক আছে। তারপরে তোমার হইতে পারে তোমার NH2 দ্বারা হইতে পারে। ওকে, তো হ্যালোজেন যেটা, এটাকে বলা হবে হ্যালাইড মূলক। এটা হচ্ছে, আচ্ছা আমি নিজে লিখে দিচ্ছি, এটা হচ্ছে তোমার হ্যালাইড, ঠিক আছে। আর এই যে NH2, এটা হচ্ছে তোমার অ্যামিনো, এটা হচ্ছে অ্যামিনো। তাহলে আমরা কিন্তু এটা আগেও জানছি যে NH2 হচ্ছে অ্যামিনো মূলক, ঠিক আছে। তারপরে তোমার OR, এটাকে বলা হয় অ্যালকক্সি স্যার মূলক। তাহলে কি এইভাবে অ্যাসিড হ্যালাইটিস এটা আমাদের সৃষ্টি হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে সৃষ্টি হয়েছে, ঠিক আছে, অ্যালকক্সি মূলক, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালকক্সি মূলক, ঠিক আছে। আরেকটা আছে তোমার কি মূলক? কার্বক্সিলেট মূলক, ঠিক আছে, COOR, এটাকে বলা হয় কার্বক্সিলেট মূলক। আচ্ছা, বাংলায় তো লিখতেছিলাম না, কার্বক্সিলেট মূলক, কার্বক্সিলেট। এটা কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো, হ্যাঁ। আমি জাস্ট আগে প্রথমে মূলকগুলা লিখলাম। এখন দেখো সিস্টেমটা দেখাই দিই। সিস্টেমটা হচ্ছে RCOH, ঠিক আছে, একসাথে লিখলাম। লিখার পর তাহলে বলো তো আমরা এখানে টোটাল কয়টা লিখছিলাম মূলক? এই যে এখানে 4টা। তাহলে আমাদের টোটাল অ্যাসিড মূলক হবে, মানে অ্যাসিড মূলক বলতে অ্যাসিডের জাতক হবে টোটাল 4টাই, ঠিক আছে। তাহলে প্রথমটা 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 দেখো, প্রথমটা যদি আমরা OH প্রতিস্থাপন করি, তো OH কাকে দ্বারা প্রতিস্থাপন করব? ধরো আমরা এখানে অ্যাড করলাম হ্যালোজেন, হ্যালোজেন নিয়ে আসলাম, ঠিক আছে। OH কে প্রতিস্থাপন করলাম কি দ্বারা? হ্যালোজেন দ্বারা। তাহলে বলো তো এখন স্ট্রাকচারটা কি দাঁড়াবে? নতুন স্ট্রাকচারটা কি দাঁড়াবে, কেউ বলো তো? RCOX। হ্যাঁ, RCOX। তোমরা একটু ভালো মতো খেয়াল করো, RCOX। তো এই X দ্বারা কি বোঝাচ্ছি? X দ্বারা হ্যালোজেন কে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এটার নাম হচ্ছে অ্যাসিড হ্যালাইড বা অ্যাসাইল হ্যালাইড। লিখে নাও, অ্যাসাইল। এখন আমাদের ইংলিশটা লিখতে হবে অ্যাসাইল অর কি হ্যালাইড, অ্যাসাইল অর অ্যাসিড হ্যালাইড, HALIDES, অ্যাসিড হ্যালাইডস, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমার একটু বুঝতে সমস্যা হলো, একটু রিপিট করবেন? আচ্ছা, আমরা এই যে অ্যাসিডের জাতক নিয়ে পড়াশোনা করতেছি, জাতক অ্যাসিডের বাচ্চা কাচ্চা। হ্যাঁ, তো বাচ্চা কাচ্চা কিভাবে তৈরি হবে? মাতৃযৌগ থেকে তৈরি হবে। তো মাতৃযৌগটাকে এখানে, মাতৃযৌগটা বলতো এখানে মাতৃযৌগকে, মাতৃযৌগ হচ্ছে এই জৈব অ্যাসিড, ঠিক আছে, RCOOH। আচ্ছা দাঁড়াও, আমার এখানে স্লাইড মুছে যায় খালি বারবার। তো মাতৃযৌগ, তো এই যে মাতৃযৌগটা থেকে আমরা বিভিন্ন ধরনের বাচ্চা কাচ্চা পাবো। তো অ্যাসিডের 4টা বাচ্চা, তাহলে কয়টা বাচ্চা? 4টা, ঠিক আছে। তো এই 4টা বাচ্চাগুলা কি কি?
এই যে 1 নাম্বার বাচ্চা হচ্ছে অ্যাসিড হ্যালাইড। তো অ্যাসিড হ্যালাইড যে তুমি পাইলা, তাহলে ওই বাচ্চা কাচ্চাগুলো কিভাবে আসলো? এই যে এই OH মূলকটাকে প্রতিস্থাপন করছি, এর জন্য এই যে বাম পাশে লিখছি OH চলে গেল। জাস্ট এটা বুঝাচ্ছি, এখানে তো বাংলা লিখলে অনেকখানি জায়গা লাগবে। তাহলে ইন হইলো কে? এই যে যোগ হইলো কে? যোগ হইলো এই হ্যালাইড। তাহলে হ্যালাইড যোগ হওয়াতে আমরা এটার নাম দিলাম অ্যাসিড হ্যালাইড। এরপর আমরা উদাহরণ দেখবো। হ্যাঁ, বুঝতে পারছো এখন? যদি জি OH টা চলে গিয়ে এখানে NH2 মূলক যুক্ত হয়, তাহলে আমরা স্ট্রাকচারটা কেমন পাবো বলো তো? RCONH2। তাহলে এটা একটা কি হবে? অ্যামাইড হবে। তখন এটার নাম হবে অ্যাসিড অ্যামাইড। এই যে বাচ্চা কাচ্চাগুলা পাওয়া যাইতেছি আমরা, তাহলে 1 নাম্বার বাচ্চা পাইলাম অ্যাসিড হ্যালাইড, 2 নাম্বার বাচ্চা পাইলাম অ্যাসিড অ্যামাইড। এখন 3 নাম্বার বাচ্চা যাব। 3 নাম্বার বাচ্চা দেখো তো, আমরা এখানে 3 নাম্বারে কাকে দিছিলাম? এই যে OR, এটাকে বলা হয়তো অ্যালকক্সি। ঠিক আছে, কোথায় থেকে আসতেছে পরে আমরা খেয়াল করব উদাহরণের সময়। হ্যাঁ, এই যে OR যদি যুক্ত হয়, তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, আগে থেকে কি ছিল? আগে থেকে দেখো এই যে RCO অংশটুকু ছিল, এখন নতুন করে কি আসলো? নতুন করে এই OR আসলো। হুম, তাহলে তোমরা দেখো তো তোমাদের কমন কিনা। RCOR, এটা কি তোমরা এস্টার বলতা না? এই সেই এস্টার। ঠিক আছে, এস্টার কুই? এস্টার হচ্ছে একটা সুগন্ধিকারী। তাহলে এটা কই কই পাওয়া যায়? ফলে পাওয়া যায়। ঠিক আছে, বিভিন্ন ফল পাকলে যে আমরা গন্ধ টন্ধ পাই, সেইখানে আমরা এস্টার পাই। ওকে, আচ্ছা। এবং লাস্টে লাস্টে দেখো তো আমরা কি লিখছিলাম? এই যে COOR। হ্যাঁ, এটা এটা যোগ করছিলাম। তাহলে দেখো, আমরা যদি লাস্টে এই COOR যুক্ত করি, তাহলে আমাদের কি দাঁড়াইতো বলো? তাহলে আমাদের দাঁড়াইতো এই হচ্ছে আমাদের মাতৃযৌগ অংশটুকু। ঠিক আছে, আর বাকিটুকু হচ্ছে কি? COOR। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড। তাহলে আবারও বলতেছি, দেখো, যদি আমাদের হ্যালোজেন যুক্ত হয় তখন হয় অ্যাসিড হ্যালাইড। যদি অ্যামিনো মূলকের NH2 যুক্ত হয় তখন হয় অ্যাসিড অ্যামাইড। যদি OR মূলক যুক্ত হয় তখন এটার নাম হয়ে যায় এস্টার। আর যদি COOR মূলক যুক্ত হয় এই অ্যাসিটো মূলকের সাথে, তোমরা কি এটা জানো তো? এটার নাম হচ্ছে এই যে RCO। RCO, এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাসিটোমূলক। ঠিক আছে, অ্যাসিটোমূলক। ওকে, তাহলে এই অ্যাসিটোমূলকের সাথে যদি একটা COOR যুক্ত হয় তখন এটার নাম হয় অ্যাসিড স্যার অ্যানহাইড্রাইড। বলো। স্যার 3 নাম্বারটা একটু বুঝাইয়া দেন স্যার। ওই 3 নাম্বার হচ্ছে এই যে OR যদি যুক্ত হয়, এস্টার। ঠিক আছে, হ্যাঁ এস্টার হবে RCOOR। ঠিক আছে, এটা হচ্ছে এস্টার। এই যে আর প্রাইম দিতে পারো তুমি এটাকে বোঝার জন্য, সুবিধার জন্য। কি সমস্যা 3 নাম্বারে? ওই স্যার ওই আর এর সাথে আরেকটা ও কিভাবে হইলো স্যার? আচ্ছা, এটা আমরা দেখাবো। এটা আমরা আপাতত ধরে নিচ্ছি মূলক হিসাবে, কিন্তু এই মূলকটা কোথায় থাকে? এটা অ্যালকোহল থেকে আসছে। ঠিক আছে, এই আর এর সাথে ওটা অ্যালকোহল থেকে আসে। এই তুমি এই যে এই পাশে দেখো, এই পাশে দেখো, এই যে এটা যদি একত্রে এরকম থাকে, OR যুক্ত থাকে, তাহলে এটার নাম বলি আমরা অ্যালকক্সি। তোমাদের এইটা মূলকগুলো জি মুখস্থ রাখতে হবে, বুঝছো? মূলকগুলো মুখস্থ রাখবা। জি যে এই OR থাকলে এটার নাম হচ্ছে অ্যালকক্সি, COOR থাকলে এটার নাম হচ্ছে কার্বক্সিলেট। ঠিক আছে, এগুলা হচ্ছে যৌগের মধ্যে থাকে। তো এখন কোন যৌগের ভেতরে থাকে জি আমরা নামকরণ করার সময় ভাঙ্গায় ভাঙ্গায় দেখবো। এখন আমাদের উদাহরণে চলে যাই। স্যার আগে অ্যালকোহলের সাথে অক্সিজেন আর হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনের পরিবর্তে একটা আর বুঝি নাই, কি বললা? কি বললা? হ্যালো? আচ্ছা, কিছু শুনলাম না। আচ্ছা, আমরা আগাই। ঠিক আছে, কারো যদি প্রবলেম থাকে বইলো, আমি আবার ব্যাক করব। তাহলে প্রথমে আসি অ্যাসিড হ্যালাইড নিয়ে। ঠিক আছে, তাহলে লিখি অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড, ঠিক আছে।
আমরা তো অলরেডি দেখেই ফেলছি যে অ্যাসিড হ্যালাইডের স্ট্রাকচার কি। অ্যাসিড হ্যালাইডের স্ট্রাকচার হচ্ছে এই যে হ্যালাইড মূলকটা যুক্ত হবে। ওকে, তো এত কঠিন কঠিন আমরা নামকরণ আর করবো না, কারণ যেহেতু আমাদের পড়াটা শেষের দিকে এসে পড়ছি, তো আমাদের একদম কিছু হাতে গোনা উদাহরণ নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে আমরা দিতে পারি অ্যালকান যোগ ওইল হ্যালাইড, মানে নামের শেষে অ্যাসিড হ্যালাইডের নামের শেষে তোমার ওইল কথাটা বসে, নামের শেষে তোমার ওইল। ঠিক আছে, কিরকম? আচ্ছা আমি তোমাদের একবারে এইভাবে দেখাই, আমাদের মুছেই যাচ্ছে যেহেতু, তোমরা একটু খেয়াল করো। তোমরা যে উদাহরণ নিয়মটাকে সূত্র আকারে লিখে নাও, অ্যালকান যোগ ওইল, আর যে হ্যালাইডটা আলাদা উচ্চারণ করব, হ্যালাইড। ঠিক আছে, তাহলে এখন অ্যালকান কখন হয় বলো তো? অ্যালকান একক বন্ধন থাকলে হয় না অ্যালকান। আমরা অলরেডি অ্যালকান ব্যাপারে অলরেডি পড়ে আসছি, অনেকবার পড়াশোনা করছি অ্যালকান ব্যাপারে। ঠিক আছে, তাহলে দেখি একটা উদাহরণ আমরা লিখি প্রথমে। তো ধরো CH3COCl, তাহলে বলো তো আমরা হ্যালাইডটা তো আলাদা নামকরণ করব, তাহলে ক্লোরাইডটা তো আলাদা নামকরণ করব, তাহলে বাকি অংশটুকু কোথায় চলে যাবে? বাকি অংশটুকু যে অ্যালকান প্লাস উইলে চলে যাবে না? বলো, এটা কি তোমরা বুঝছো কিনা? জি না। হ্যালো, আমি বলতেছি যে এটা তো আমাদের একটা অ্যাসিড হ্যালাইডের স্ট্রাকচার। ঠিক আছে, এই যে আমাদের অ্যাসিড হ্যালাইডের মেইন স্ট্রাকচার হচ্ছে RCOX, এখানে আর হচ্ছে CH3, CO আছে, আর X হিসাবে আমরা ক্লোরিন নিয়ে আসলাম। তো এই যে এই অংশটুকু যেটা আছে, এই অংশটুকু যেটা আছে, এটার নাম হচ্ছে অ্যালকান ওইল, বুঝছো? তাহলে এখানে যেহেতু 2 কার্বন আছে, তাহলে অ্যালকান হিসেবে আমরা কি লিখবো? ইথান। তাহলে অ্যালকান হিসেবে আমাদের কি থাকবে? ইথান। তাহলে ইথানের শেষে কি থাকবে? ওইল কথাটা থাকবে, তাহলে ইথান ওইল ক্লোরাইড। এখন বুঝছো? জি স্যার। এটাই বুঝাইতেছি। ঠিক আছে, ইথান ওইল ক্লোরাইড, আর নামগুলা ভালো মতো দেখো। হ্যাঁ, আচ্ছা, ইথান ওইল ক্লোরাইড। এরপর আর একটা উদাহরণ দেখি, সহজ সহজ, একটু ভালো মতো খেয়াল করো। তোমাদের বইগুলোতে এগুলো গুছায়া লেখা নাই, এর জন্যই আমি তোমাদের গুছায়া গুছায়া লিখে দেওয়ার চেষ্টা করতেছি। সো কেউ না বুঝলে বলবা, বইতে যে খুঁজতে গেলে দেখবা বইয়ে পাচ্ছ না, তখন আরো হতাশ হবা। ঠিক আছে, সো এইখানে ক্লিয়ার হয়ে যাও। তো এখানে এইখানে অ্যালকানোইল অংশটুকু যেটুক, তাহলে এখানে কার্বন সংখ্যা গণনা করো। অ্যালকানের কার্বন সংখ্যা 1 2 3 4, তাহলে 4 হলে কি হবে? বিউটান, আর এই যে ওইল, ওইল, বিউটান ওইল, আর কি হবে? ক্লোরাইড। ক্লোরাইড। ঠিক আছে, তো এখন এরপরে আরেকটা উদাহরণ দেখি। এগুলা আগেরটা থেকে আরো সহজ সহজ, খালি একটু নতুন নাম আসছে তো এর জন্য আমি আর কি এত কঠিনও যুক্ত করি না, আর আমি কঠিন খুঁজে পাইও নাই তোমাদের বইতে। ঠিক আছে, পাইলে হয়তো যুক্ত করতাম। তাহলে এটা কি হবে? এটা এখন দেখো শাখাতে পড়ে গেছে। হ্যাঁ, আর গণনাটা অবশ্যই অবশ্যই কোন দিক থেকে করতে হবে? এই যে কার্বনিল মূলক থেকে করতে হবে। 1 2 3, তাহলে এটা কি হবে? 2 মিথাইল। এগুলো যেহেতু আগে করে ফেলছি, এখন আর এদিকে সময় নষ্ট করবো না। 2 মিথাইল, আর এখানে মূল সেগুলো আমার 3 কার্বন আছে, তাহলে 2 মিথাইল কি হবে? 2 মিথাইল প্রোপান ওইল ক্লোরাইড। বুঝতে পারছি? জি। ওকে, এটা যদি বুঝতে পারি তাহলে এখন আমরা এটা দেখবো। এটা কি হবে? এই ক্ষেত্রে আগে আমাদের গণনা, তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। আচ্ছা, কেন গণনা এই কার্বনিল মূলক থেকে করতেছি? কারণ এটা তো আমার অ্যাসিড হ্যালাইড, আমার এটাই হচ্ছে, এইখানে তো আমার অ্যাসিড মূলকটা ছিল, COOH মূলকটা ছিল। তো যেহেতু এটা সর্বোচ্চ আহ কার্যকরী মূলক সক্রিয়তার দিক থেকে, অ্যামিনো মূলক অনেক নিচে আছে, তো সেই হিসাবে আমরা এই দিক থেকে এটা 1 নাম্বার গণনা করব। ঠিক আছে, এটা আমরা আগেই শিখছি যে কার্যকরী মূলকের যে লিস্টটা আছে,
ওইখানে কে উপরে কে নিচে। তাহলে তাহলে দেখো তো 3 নম্বরে যা কি একটা শাখা বললো না, 3 নম্বরে যা মানে প্রতিস্থাপক করলো, তাহলে এই প্রতিস্থাপকের নাম কি? এই প্রতিস্থাপক আমরা কিন্তু 3 সবাই জানি amino 3 অ্যামিনো। তাহলে এটা 3 কার্বন আছে propan আগেরটার মতো, oil এই যে এই chloride। যে হ্যাঁ তো প্রোপান অয়েল ক্লোরাইড, প্রোপান অয়েল ক্লোরাইড। ঠিক আছে, ভালো তো, এই যে তোমরা পারতেছো এখন। তো এখানে এই যে এটা দেখি CH NH2, আচ্ছা NO2 দাও, NO2 CH NO2 NO2 CH2 CH2 COCl। তো এটা কি হবে? এটা একদম সহজ, জাস্ট 1 2 3 4 5। তো 4 এ একটা প্রতিস্থাপক পড়ছে, প্রতিস্থাপকের নাম কি? নাইট্রো। তাহলে 4 নাইট্রো কি হবে? এখন আছে 5টা কার্বন, তাহলে জাস্ট কি হবে? পেন্টান। penta oil এই যে পেন্টান, এই বানানগুলো দেখো, পেন্টান অয়েল কি ক্লোরাইড। chloride। ঠিক আছে, ক্লোরাইড। ওকে, তো একাধিক যদি, আমরা তো সবসময়, আমাদের আর 10 মিনিট সময় আছে, এরপরে আমরা আবার ক্লাসে জয়েন করব 5 মিনিট ব্রেক দিয়া। ঠিক আছে, 10 মিনিটের পরে 5 মিনিট ব্রেক দিয়ে আমরা ক্লাসে জয়েন করব। তো একাধিকের নামকরণটা লিখে নাও। যদি আমাদের একাধিক এই COL মূলকটা যুক্ত থাকে, ঠিক আছে, তাহলে এটার নাম হবে, একাধিক যদি থাকে তাহলে এটার নাম হবে অ্যালকেন। আমরা কিন্তু এটা আগেও জানতাম যে একাধিক যদি থাকতো তখন আমরা একক বন্ধন হিসেবে অ্যালকেন বসাইতাম। অ্যালকেন কি হবে? ডাই ওইল হবে। ঠিক আছে, ডাই ওইল হ্যালাইড, হ্যালাইড। ঠিক আছে, যেমন উদাহরণ হিসেবে লিখি, উদাহরণ হিসেবে ClCO CH2 হোল 4 COCl। দেখো এই পাশেও COCl আছে, এই পাশেও কি আছে? COCl। তার মানে কি এখানে দুইটা আছে না? দুইটা আছে। তাহলে এখন দেখো এটার নাম কি হবে? এটার নাম হবে অ্যালকেন ডাইওইল হ্যালাইড। তাহলে অ্যালকেন যেহেতু, তাহলে এখানে কার্বনের সংখ্যাটা একটু গণনা করো তো, কয়টা কার্বন আছে টোটাল? এখানে আছে 4টা, আর এই 2 কার্বন মিলা হয় 6টা। তাহলে 6টা হলে কি হবে? হেক্সেন। যেহেতু আমরা বললাম অ্যালকেন, হেক্সেন। আর যা আছে তাই লিখে দাও, হেক্সেন ডাইওইল। যেহেতু 2টা তার অ্যাসিড হ্যালাইড মূলক আছে, তাহলে ডাইওইল কি হবে? ক্লোরাইড। এটা কি chloride। বুঝতে পারছি? জি। ঠিক আছে, তো একটা অ্যারোমেটিক যৌগ জাস্ট মাঝে মাঝে আসে, তো এর জন্য জাস্ট একটু লিখে রাখছি এখানে তোমাদের জন্য। তো তো মোটামুটি এটা জানি যে এটার নাম হচ্ছে কি? বেনজিন মূলক। ঠিক আছে, এই যে বেনজিনের মাথায় একটা হাততালি আছে, ওই হাতে কি যুক্ত হয়েছে? CO বিআর যুক্ত হয়েছে। তাহলে বলো তো এটার নাম কি হবে? এটার নাম হবে বেনজিন। এটা মুখস্থ রাখবা, হ্যাঁ, বেনজিন কার্বনিল ব্রোমাইড, বেনজিন কার্বনিল ব্রোমাইড। তাহলে বেনজিনের ক্ষেত্রে একটু নামটা কিন্তু চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র কার্বনিল বলা হচ্ছে, সেটাকে কার্বনিল বলা হচ্ছে। ওকে, তাহলে সিওটাকে কি বলা হচ্ছে? সিওটাকে কার্বনিল বলা হচ্ছে। আমরা কিন্তু কার্বনিল সম্বন্ধে অলরেডি জেনে আসছি। তাহলে এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে কার্বনিল, আর এটা হচ্ছে ব্রোমাইড। তাহলে যদি এখানে ক্লোরিন থাকতো তাহলে কি হইতো? ক্লোরাইড। chloride। হ্যাঁ, তাহলে আমাদের একটা জাতক শেষ। ঠিক আছে, এখন আমাদের আরেকটা জাতকে যাব, আরেকটা জাতক। এখন 2 নাম্বার জাতক অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইড। তো অ্যাসিড অ্যামাইডের নামকরণ আগের মতোই, ওই যে অ্যালকান বসবে আর কি বসবে? ওইখানে হ্যালাইড বসতো। আর আগে যেমন নামের মাঝখানে ওইল কথাটা আসতো, এখন আর ওইল কথাটা আসবে না। তো আমরা উদাহরণ হিসেবে দেখলেই বুঝতে পারবো, যেমন CONH2। এই নামকরণ গুলা কিন্তু একটু ভালো মতো খেয়াল করো, একই জিনিস, খালি জাস্ট এখানে Cl এর জায়গায় কি আসছে? দেখো Cl এর জায়গায় কিন্তু NH2 আসছে। তুমি যখন এই Cl থাকতো তখন এটাকে বলতো অ্যাসিড হ্যালাইড, তখন কিন্তু এই যে সুন্দর মতো দেখো এই যে ওইল কথাটা নিয়ে আসতো হইতো। বাট যখনই তোমার অ্যামাইড মূলক মানে অ্যামিনো মূলক যুক্ত হইলো,
তখন কিন্তু আর এই ওয়েল কথাটা নিয়ে আসা যাবে না। এই যে এর জন্য দেখবে যে প্রথমে আমি সূত্রটা খেয়াল করবা, সূত্র, ঠিক আছে, এই যে সূত্রটা অ্যালকান প্লাস অ্যামাইড, ঠিক আছে, শেষ। এখন দেখো তাহলে অ্যালকান হিসেবে এখানে কয় কার্বন আছে? 2 কার্বন। তাহলে 2 কার্বন থাকলে আমরা নাম কি বলবো এখানে? ইথান। আর অ্যামাইড তো অ্যামাইডি, এই যে AMID, একদম সহজ, ঠিক আছে, ইথান অ্যামাইড। তাহলে বলো তো এটার নাম কি হবে? সবসময় তো এইভাবে স্ট্রাকচার ভাঙায় লিখবে না, এই যে সিওটাকে এইভাবে লিখবে। তাহলে এখানে কার্বন কয়টা আছে? কার্বন 1 2 3টা কার্বন আছে। তিনটা। তাহলে এখানে কি হবে বলো? প্রোপান প্রোপেনামাইড। অ্যামাইড। তোমরা যেটাকে উচ্চারণ একবারে কি করতে হয়, যে বাংলা লেখার সময় কিন্তু তোমরা এই যে এখন খুশি হয়ে যাবা, প্রোপান অ্যামাইড এইভাবে লেখতা, তাই না? কিন্তু আসলে ওইটাকেই ভাঙ্গাইয়া এই যে এইভাবে লিখলাম, যেন তোমাদের পরবর্তীতে তোমাদের এই যে বললাম না যে কোশ্চেন নিয়ে আলোচনা করব, যদি সময় পাই তার আজকে যদি একটা কোশ্চেন তোমাদের দেখাইতে পারি, তাহলেই বুঝবা যে আসলে এই যে গত 1 2 বছরেই দেখবা যে কেমন ধরনের নামকরণ আসছে, ঠিক আছে। আর গত 10 বছরের কোশ্চেন ব্যাংকিং এ যখন তোমরা আলোচনা করবা, তখন তো দেখবা যে সবই পারতেছ, কিছু জিনিস ইংলিশে আসছে, কিছু জিনিস বাংলায় আসছে। তো বাংলায় আসলে একদম সহজ হবে, কারণ প্রোপানামাইড কেই তো প্রোপানামাইড বলবে একত্রে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে এরপরে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। তো আমরা প্রতিস্থাপকটা যদি এই নাইট্রোজেনের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করি, তো নাইট্রোজেনের হাইড্রোজেনকে যদি প্রতিস্থাপিত করি, তাহলে সেই ক্ষেত্রে কেমন হবে জিনিসটা? সেই ক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রে কেমন হবে? ধরো আমাদের তো এখানে NH2 লেখার কথা, তো আমরা 2 না, একটা হাইড্রোজেনকে আমরা CH3 দ্বারা প্রতিস্থাপিত করলাম, ঠিক আছে। তোমরা প্রায় তোমাদের বইতে মাঝে মাঝে এরকম স্ট্রাকচার যুক্ত যৌগ দেখো। তাহলে দেখো যে কি করলাম, এখানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত করলাম। যখনই আমরা হাইড্রোজেন প্রতিস্থাপন করলাম, তখন আমাদের প্রতিস্থাপকের সংখ্যা লিখতে হয় না, যে কত নাম্বার কার্বনের প্রতিস্থাপকটা বসলো। কিন্তু এখানে কি কার্বন না, জি। এখানে নাইট্রোজেন। নাইট্রোজেন যেহেতু নাইট্রোজেন, তাহলে আমরা প্রতিস্থাপককে N দ্বারা সূচনা করব, মানে N দ্বারা বুঝাবো, ঠিক আছে। তাহলে প্রতিস্থাপক হিসেবে এখানে কে আছে বলতো? প্রতিস্থাপক হিসেবে এই যে এটা আছে। তাহলে এটা কি কার্বনে যুক্ত আছে না নাইট্রোজেনে যুক্ত আছে? নাইট্রোজেনে যেহেতু যুক্ত আছে, তার মানে সেটাকে আমরা N দ্বারা বুঝাবো। বুঝাইতে পারছি? যেমন আগে তুমি 1 2 3 4 দিতা, তাহলে এখানে N মিথাইল, ঠিক আছে, N মিথাইল। আর এখানে আগের মতোই নিয়মটা, আগের মতো বলতে কি রকম, এখানে কার্বন কয়টা? 2টা, তাহলে কি হবে? ইথান। আর নামের শেষে কি হবে? অ্যামাইড। বুঝাইতে পারছি? বুঝছো এটা? স্যার। এখন জি ধরো স্যার। যদি তোমার প্রতিস্থাপক, আচ্ছা প্রতিস্থাপক তো আর 2 এর বেশি থাকতে পারবে না, কারণ নাইট্রোজেনের হাতই হচ্ছে 2টা, ঠিক আছে। 3টা হাত, একটা হাত তো এখানে কার্বনের সাথে যুক্ত, আর 2টা হাত হাইড্রোজেনের সাথে যুক্ত। এখন দেখো 2টা হাইড্রোজেন প্রতিস্থাপন করছো, তাহলে তুমি এখন কি লিখতা বলো তো? তুমি এখন এই যে 2বার প্রতিস্থাপক, এই জন্য NN, NN ডাই মিথাইল, ঠিক মিথাইল আছে, আগের মতোই নাম, ইথান অ্যামাইড। অ্যামাইড। সহজ। এখন জাস্ট হোমওয়ার্ক নাও, হোমওয়ার্ক নাও, এমনই বলে দিতে পারবা মুখে মুখে, মুখে মুখে, মুখে মুখে। CO, ঠিক আছে, CO N, এটা ধরো C2H5, এটাও ধরো C2H5। বলো তো এটা কি হবে? কি হবে? NN ডাইইথাইল, ডাইইথাইল। ডাইইথাইল ইথান অ্যামাইড, ঠিক আছে, কারণ এখানে 2 কার্বন। বুঝতে পারছি? জি। হ্যাঁ, জি স্যার। তাহলে হোমওয়ার্ক নাও। আচ্ছা। এটাও চাইলে মুখে মুখে বলতে পারো। ঠিক আছে, তারপর এটা হোমওয়ার্ক রাখলাম, যাও। আগেরটা হোমওয়ার্ক বাদ, আগেরটা যেটা আমরা লিখে ফেলছি। আরেকটা হোমওয়ার্ক নাও। এই ব্র্যাকেট মানেই কিন্তু আমরা জানতাম কি, যেহেতু এখানে N এর সাথে সাথে ব্র্যাকেট দিছি, তার মানে কি যে N এর এই 2 মাথায় 2টা যুক্ত শাখা। করে দিবা। হ্যাঁ, ওকে।
হোমওয়ার্ক নাও তোমার, এটা হোমওয়ার্ক। আমাদের সময় প্রায় শেষ, 5 মিনিট বিরতি দেখবা, ক্লাস শেষ হওয়ার 5 মিনিট, ঠিক আছে? আবার যেন সবাই চলে না যাও, ঠিক আছে? কারণ আজকে আমাদের নামকরণ পার্ট আমরা শেষ করার চেষ্টা করতেছি, ঠিক আছে? এটা হোমওয়ার্ক, কিছুই নাই, হোমওয়ার্ক গুলো একটু জাস্ট ডিফারেন্ট ওয়েতে লিখলাম, আসলে সবই একই জিনিস, ঠিক আছে? এরপর আমরা আজকে যেহেতু আমাদের আর 1 মিনিট সময় আছে, এরপরে আমরা ব্রেক শেষে আমরা যুক্ত হব, তখন আমরা অ্যামিন বা অ্যামাইডের ডিগ্রি নিয়ে কথাবার্তা বলবো, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, ঠিক আছে? তো সবাই কি হোমওয়ার্ক তুলছো? কেউ কি বলতে পারবা মুখে মুখে এই 3টা হোমওয়ার্কের নামকরণ? আচ্ছা, আরেকটা নাও হোমওয়ার্ক, যেহেতু সময় একটু আছে লিখে দেই। এটা 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 শাখা বুঝাইছি। হ্যাঁ, এটাও হোমওয়ার্ক, লাস্টেরটা। ওকে।